উনি বলতে যাচ্ছেন যে একজনের বিরুদ্ধে 100-150 কেস, এই যে ম্যাজিস্ট্রেটরা কি এগুলো দেখে না? এরা কি ধরনের ম্যাজিস্ট্রেট যে 100-150 কেস একজন মানুষের বিরুদ্ধে, এটাও তারা বিশ্বাস করে এবং মানে? খুব সংক্ষেপে 10 সেকেন্ড। কারণ হচ্ছে ওই চেয়ারে এখন যারা বসে আছে তারা হচ্ছে কালো মানিক। এই কালো মানিকদের আদালতে এর চেয়ে বেশি কিছু পাওয়া সম্ভব নয়। আমি মনে করি যে এই আদালত এগুলোকে এখন মানে অবমাননা করার সময় এসেছে। এইসব আদালত এগুলো মানা ঠিক না, কারণ এটা অবৈধ সরকার, অবৈধ আদালতে অবৈধ জিনিসপত্রকে বৈধতা দিচ্ছি হচ্ছে আমরা। তো এই বিএনপি বা জামাত যাদের মামলা টামলা আছে, আমি মনে করি এদের বলা উচিত যে আমরা আদালত মানি না, এইসব হাজিরা টাজিরা দিতে পারবো না, যা পারেন করেন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সরকারি যেখানে অবৈধ সেখানে তার সকল অপরিটাক্স অবৈধ, এবং আমরা তো কোর্টের সকল কার্যক্রম দেখি, আমরা বুঝি যে কোত্থেকে কি হয়। বিচারকদের তো অনেক তথ্য ফাইল আসছে, ইতিহাস লিখে দিচ্ছেন। আপনি এক কর্নেল অলি আহমেদকে আপনি এনেছিলেন এক প্রোগ্রামে, সেটা নিয়ে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে। আপনাদেরকে এখন রাষ্ট্রদ্রোহী মামলা, সেই বই হচ্ছে বাজেয়াপ্ত করছে। এখন বিচারক যদি নাকি বলে দেয় কর্নেল অলি আহমেদকে যে ইতিহাস কি হবে, যে ব্যক্তি নিজে থেকে ইতিহাস রচনা করেছেন সেই ব্যক্তিকে বিচারক বলে দিচ্ছে যে ইতিহাস কেমন হবে, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হইতে পারে না। তাও সেই বিচারপতি, যে বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা আগেই ছিল, যে বিচারপতি এই জিনিসগুলোর জন্য বিএনপি দায়ী। কারণ হচ্ছে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন জিয়াউর রহমানের উচিত ছিল তার আগে যারা এই বাংলাদেশে ভোট ডাকাতি করেছে, মানুষের কম্বল চুরি করেছে, যারা ব্যাংক ডাকাতি করেছে, তাদের মরণোত্তর বিচার করা। তাদেরকে তো মেরে ফেলেছিল, কিন্তু মরণোত্তর বিচারটা করা উচিত ছিল। এবং তারপরের থেকে জিয়াউর রহমানের নিয়ে এখন এত কথা বলা হয়, সেই জিয়াউর রহমান যে শেখ হাসিনাকে দেশে নিল, তার 16 দিনের মাথায় জিয়াউর রহমানকে খুন করা হলো। সেটারও বিচার হওয়া দরকার ছিল, যে এতদিন কোনো সমস্যা হয় নাই, তোমার দেশে আনার পরে সে মূল্য কিভাবে, ওইটারও বিচার হয়। এবং ইতিহাস, বিশেষ করে যে ইতিহাস এখন বিকৃত করা হচ্ছে, এই ইতিহাসগুলো যদি বিএনপি ঠিক মতো সংরক্ষণ করতো, আমি অনেক গুরুত্বপূর্ণ মানুষ যারা আমাকে অনেক তথ্য দিবে, সেই তথ্যগুলো তারা ঘাটতে গিয়ে দেখে যে বাংলাদেশ বেতার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেগুলো আপনার মিউজিয়ামে রাখা হয়েছিল, যেগুলো খুব গুরুত্বপূর্ণ ডাটা, সেই ডাটাগুলো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। অতএব বিএনপির এগুলো জানানো উচিত ছিল যে আসলে স্বাধীনতার ঘোষণা কে দিল, এই আওয়ামী লীগের বিএলএফ নামে যে সংগঠন ছিল, সেই মুজিব বাহিনীর ভূমিকা আর মুক্তিযুদ্ধে কি ছিল, এগুলো বিএনপি জানাই নাই। না জানানোর কারণে আজকে এই অবস্থা। না, এটাই মানে ইতিহাসের অনেক জায়গায় আসলে আওয়ামী লীগ যেভাবে ইতিহাস এবং সকল কিছু নিয়ে রাজনীতি করছে, বিএনপি অনেক কিছু থেকে দূরে ছিল, যার ফলে একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে আমাদের বর্তমান তরুণ প্রজন্মের সাথে। ইলিয়াস, আমরা একটু অন্য দিকে যাই। জনাব লাবলু, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। খুব সংক্ষেপে বলতে শুনতে চাই। জি ভাইয়া, আমি সৌদি আরব থেকে বলছিলাম, রিয়াদে। আমি অসুস্থ, তারপরে এতক্ষণ ধরে বসেছিলাম আপনাদের দুইজনকে দেখার জন্য। আমি গতকালকে আপনার একটা অনুষ্ঠান দেখছিলাম, ওই আমাদের মাহমুদুর রহমান স্যারকে নিয়ে করছিলেন, এবং ইলিয়াস ভাই আরেকটা করছিলাম তন্ময়কে নিয়ে। তো আমরা সবসময় আপনাদের এগুলো দেখি। এখন শুনতেছি বাংলাদেশের রিজার্ভ নিয়ে হাত দিচ্ছে বাংলাদেশ সরকার। এই করোনা পরিস্থিতিতে মিডল ইস্টের অনেক মানুষের কাজ নাই, ঠিক আছে? আমরা বেসরকারি কোম্পানিতে কাজ করি, আমাদেরকে মনে করেন স্যালারি দিচ্ছে, ঠিক আছে, কিন্তু হাজার হাজার মানুষের এখানে কাজকর্ম নেই। কিন্তু এই সমস্ত বিলিয়ন বিলিয়ন টাকাগুলো কোত্থেকে এরা, আমার প্রশ্ন হচ্ছে কোত্থেকে এই টাকাগুলো এরা কোত্থেকে, বিলিয়ন মানে রিজার্ভের টাকাগুলো কোত্থেকে এরা মনে করেন? না, বুঝতে পারছি। এখানে একটা বিশাল গ্যাপ আছে। ধন্যবাদ আব্দুল সাহেব। ইলিয়াস, আমি বিষয়টা নিয়ে কথা বলবো যে প্রবাসে করোনা পরিস্থিতির কারণে মানুষ নিজেরাই চলতে পারছে না, নিজেরাই খেতে পারছে না, পরিবারকে টাকা পাঠাতে পারছে না, কাজ নাই, বেকার। সেখানে মাঝখানে গত মাসে একটা নিউজ দেখলাম যে 12 দিনে $1 বিলিয়ন আসছে। তো এটা কি ভূতে জোগাচ্ছে নাকি, কি বিষয়? এবং সরকার এখন আমাদের রিজার্ভে হাত দিচ্ছে। তো তার আগে আমরা একটু আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেই। জনাব পরশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন। ভাই, 2021 সালে অনেক আশা। এখন তো দেশে ভাই বৈষম্য, অশ্লীলতা, তারপরে দুর্নীতিতে ভর্তি হয়ে গেছে। তারপরে মিডিয়া গুলা যখন যেভাবে যে কন্টেন্ট প্রচার করে, সেগুলো তো দেখা গেল যুব সমাজের জন্য অনেক ক্ষতি করে। 2021 সালে আশা করি যে এই পুরাতন সিস্টেম গুলা পরিবর্তনে আবার একটা নতুন সিস্টেমের মুখ দেখতে পাবে বাংলাদেশে। ধন্যবাদ জনাব পরশ। ধন্যবাদ। জনাব সাইদ। আসসালামু আলাইকুম জনাব সাইদ।
সাইদ শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? ভালো আছেন ইনশাআল্লাহ? জি আলহামদুলিল্লাহ। বলুন আপনি কোথা থেকে বলছেন? হ্যালো, জি ভাই, আপনি কোথা থেকে বলছেন? আমি কাতার থেকে বলছি। আমার কথা শুনতে পাচ্ছে না? জি শুনতে পাচ্ছি। আপনি গাড়ি ড্রাইভ করছেন, রিস্ক নিয়ে কথা বলছেন আমাদের সাথে, খুব সংক্ষেপে বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনার কথা বলুন। জি, তার কারণ আপনাদের ভিডিওগুলো তো দেখার জন্য অপেক্ষায় থাকি, এটাই। তবে এই 2021 সালে আমাদের সকলেরই প্রত্যাশা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হবে। নব্য রাজাকার ইন্ডিয়ার দালালদের হাত থেকে বাংলাদেশ মুক্তি পাবে। এবং আমি আশা করব আপনারা প্রতিনিয়ত এই নব্য রাজাকার ইন্ডিয়ার দালালদের মুখোশ উন্মোচিত করবেন এবং জাতিকে তাদের স্পষ্ট বার্তা দিবেন যে এরাই দেশদ্রোহী গাদ্দার। এইটাই আমার বলার ছিল। ধন্যবাদ সাইদ সাহেব, ধন্যবাদ। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনাব রাশেদ হাসান। জি আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন আপনারা? জি আছি আলহামদুলিল্লাহ। বলুন, আপনার কথা শুনতে চাই। আপনারা সেই 21 টিভির এই জনতার কথা আর ইলিয়াস ভাইয়ের সেই এই লাল লাল বাতিয়ালা যে অনুষ্ঠানটা, তো নামটা অন্ধকার আবেগের কথাটা বলতে পারছি না, 21 চোখ। জি সরি। আমি সরাসরি দুটা জিনিস আমি আশা করবো আপনাদের ধন্যবাদ কাছে জানতে আমাদের মতামত চাবো আর কি। নাম্বার ওয়ান, 21 সালে কি চাই? নতুন সরকার বা এই স্বৈরাচারের পতন? আমি চাই গুণগত পরিবর্তন। আমার বয়স 40 বছর, আমি এর সাথে শেষের দিকে আবার রাজনৈতিক জ্ঞান হয়। তারপর থেকে এই সোনার কাঠি রূপার কাঠির মতো আমার চোখের সামনে ফকিররা কোটিপতি হয়েছে রাজনৈতিক এই সোনার কাঠি রূপার কাঠির মাধ্যমে। এই 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 জিনিসটাকে চেঞ্জ করে সত্যিকারের মানে পজিটিভ পলিটিক্স আসুক, এটা চাই। সেটা হাসিনার মাধ্যমে আসুক, আমার মাধ্যমে আসুক, আপনার মাধ্যমে আসুক, বা এক্সওয়াইজের মাধ্যমে আসুক। আর একটা জিনিস আমি চাই, 21 সালে ওই কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা গল্পের সাথে মিল হয়েছিল এই জিনিসটা, 21 আপনার পিলখানা হত্যাকাণ্ড, এটার বিচার। এই দুটা জিনিস আমি চাই যে দেশে স্বাভাবিক ভালো রাজনীতি আসুক এবং ওই কালো কাজটার বিচার হোক, সে যারাই থাকে পেছনে, এটা বিচার চাই। ধন্যবাদ জনাব রাশেদ হাসান। জনাব ফরিদ উদ্দিন। আসসালামু আলাইকুম। জি ভাই বলুন। স্যার, আমি কুমিল্লা থেকে, আমার এই বিশেষ করে ইলিশ ভাইয়ের প্রতি একটা রিকোয়েস্ট ছিল যে ইলিশ ভাই যেভাবে প্রতিবাদ করে, আসলে আমরা বাংলাদেশে বসে এইভাবে কোনোভাবে প্রতিবাদ করতে পারতেছি না বা কোনো কথা বলতেছি না, স্বাধীনভাবে কোনো মন্তব্য প্রকাশ করতে পারতেছি না। আর আমাদের হয়ে, বিশেষ করে এই 18 কোটি বাঙালির হয়ে আপনি ডাক্তার কানাক স্যার ও ইলিশ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি। আমরা আবার 71 মুক্তিযুদ্ধ চাই, যেভাবে আমাদের দেশ স্বাধীন হবে, যেভাবে আমরা অবমুক্ত হব, যেভাবে আমরা স্বাধীনভাবে চলতে পারবো, সেই প্রচেষ্টা করবেন ইনশাল্লাহ। আমরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ জনাব ফরিদ। জনাব আব্দুল মোতালিব। জনাব মোতালিব, আসসালামু আলাইকুম। আমার কথা কি শুনতে পাচ্ছেন ভাই? জি শুনতে পাচ্ছি, খুব সংক্ষেপে বলুন। আপনি কি ভয় পাচ্ছেন বাংলাদেশ থেকে? জি না, আমার টেকনিক্যাল ইস্যু কারণে আসলে ভিডিওটা বন্ধ রাখতে হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে, গত কয়েকদিন আগে আব্বাসী হুজুর এবং আমাদের তথাকথিত মুরগি কবিরের সাথে একটা টক শো হয়েছিল। তো এই টক শোটা নিয়ে আসলে এই যে আমাদের রনি সাহেব, উনি একটা বিরূপ মন্তব্য করছেন। তো এই মন্তব্যের উপরে ইলিয়াস ভাই আসলে কি অভিমত আর কি, সেটা আমি জানতে চাইতেছি। জি ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনাব, আচ্ছা ইলিয়াস, আমরা একটু আপনার অনেকগুলো বিষয় চলে আসছে, সর্বশেষ আমি ভাই শেষ করবো আমার। আমরা শেষ করবো, আমরাও প্রায় 40 মিনিট হয়ে গেছে। আমি জানি আপনার কাজ আছে, সেটা আমি জানি। বিষয় হচ্ছে যে এই যে ভদ্রলোক রনির কথা বললেন, গোলাম মাওলা রনি, উনি বর্ণচোরা একজন মানুষ। ওনাকে আপনি মানে যেভাবে রাখবেন, শুধু সুবিধা দিয়ে রাখলেই হবে। উনি আওয়ামী লীগ, জামাত, বিএনপি কোনো কিছুতে ওনার সমস্যা নেই। 2008 সালে উনি আওয়ামী লীগের নমিনেশন পেয়েছিলেন, এমপি হয়েছেন।